শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, এটি বলা হয়ে থাকে। দেখা যায় যে আজকে যার সাথে মিত্রতা সমমনা সেটি সময়ের প্রয়োজনে হয়তো বিরোধিতায় পরিণত হয়। আমরা দেখেছি গত 13 জুন লন্ডনের যে ঐতিহাসিক বৈঠক বলা হয় রাজনীতির ক্ষেত্রে সমসাময়িক সমকালে সাম্প্রতিক সময়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। সেই বৈঠকের পরে রাজনৈতিক দলগুলোর যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেখানে দেখা গেছে এতদিন পর্যন্ত সরকারের সব কাজে যে সায় দিয়েছিল, সায় দেয় প্রায় একই সুরে কথা বলতো সেই এনসিপি এবং জামায়াত ইসলামী, তারা দেখা গেছে বৈঠকের ব্যাপারে কিন্তু সেরকম ইতিবাচক প্রতিক্রিয়া সেইভাবে দেখায়নি। এবং সেটি কোন জায়গায় গেছে, সর্বশেষ ঐক্যমত্য কমিশনে না যাওয়া এবং পরবর্তীতে আজকে যাওয়া ঘটনা নানা রকম ঘটেছে। এই বিষয়গুলো তো রয়েছেই, পাশাপাশি আজকে আবার দেখা গেছে যারা সিপিবি এবং অন্যান্য দল, তারা জামায়াতের কে বেশি সময় দেওয়া হচ্ছে বা তাদের প্রতি সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। এই যখন রাজনীতির অবস্থা, তখন আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি রাজনীতিতে নতুন সমীকরণ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আমাদের সাথে রয়েছেন আলোক সংঘ, অর্পণ আলোক সংঘের চেয়ারম্যান বিথিকা বিনতে হোসাইন, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। ইসরায়েলের হয়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র, তেহরানের সামরিক অভিযানের হুমকি, কঠিন পরিণতির হুঁশিয়ারি খমেনির, নেতানিয়াহুকে দুষছেন রাশিয়া। সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে অধিকাংশ দল, ডক্টর আলী রিয়াজ আপত্তি, বিএনপি সহ কয়েকটি দলের দ্বিমত বিষয়ে গণভোট চায় জামায়াত। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলীয় প্রধানের গাড়ি বহরে বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার, সময়োপযোগী করা হচ্ছে বাহিনী। এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় ভয়াবহ রূপ নিতে পারে শঙ্কা কীটতত্ত্ববিদদের। ডেঙ্গু রোগীর রক্তবমি কিংবা রক্তক্ষরণ হলে প্লাটিলেট দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমরা শিরোনাম শুনছিলাম, দিনের আলোচিত শিরোনাম। এবারে বিস্তারিত আলোচনায় যাব। আজকের যে আলোচ্য বিষয় রাজনীতিতে নতুন সমীকরণ। প্রথমে জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে নতুন সমীকরণ, আপনার কাছে কি মনে হয় এই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এনসিপি, জামায়াত ইসলামী, তারা বলছে যে বিএনপির প্রতি সরকারের বেশি অনুরাগ কিংবা একদিকে হেলে পড়ছে বা পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে, সার্বিকভাবে বিষয়গুলো কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম। বিজ্ঞ দুজন আলোচক বিথিকা বিনতে হোসাইন এবং আমার অ্যাডভোকেট সরওয়ারদেরকে শুভেচ্ছা। আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, জামাত একটা নিষিদ্ধ দল ছিল, জামাতের নিবন্ধন ছিল না, তার সত্ত্বেও সেনাপ্রধান 5 তারিখে যখন জামাতের নাম 2বার বললেন, আমরা কি আপত্তি করতে গেছি? ডাকাই তো উচিত হয়নি। সেনাপ্রধান ডেকেছেন, আমাদের তো করা কিছু নেই। কোন প্রক্রিয়া তাদের নিষিদ্ধ হয়েছে, কিরকম যে প্রক্রিয়া হোক না কেন, ছিল তো নিষিদ্ধ, সেই সময় তো নিষিদ্ধ ছিল। আমরা কি আপত্তি করেছি? জামাতকে ডাকলো, বিএনপিকে ডাকলো, এনসিপিকে ডাকলো, অন্য অনেক দলগুলি ছিল যে প্রথম, কেউ কি আপত্তি করেছে? কেন ডাকলো? জামাতে ইদানিং সেনাবাহিনীর সাথে বসেছে, প্রধানের সাথে, কেউ কি আগে বলতে যাচ্ছে। এবং জামাত যে বিভিন্ন জায়গায়, আপনার প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা যে
ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এই সমস্ত তারা নিয়োগ দিচ্ছে। আপনাদের লোকজন আছে বলা হচ্ছে। আমাদের তো লোকজন থাকতেই পারে, আমাদের লোকজন বেশি ছিল, তারা থাকবেই। জামাতকে যত পার্সেন্টেজ তারা দিচ্ছে, এত পার্সেন্টেজ তারা পাওয়া উচিত, আমরা তাদের আপত্তি করতে যাচ্ছি। আমার কথা হলো পরিষ্কার, সেটা হলো একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে বলে, আমার ভাগ্নে ছিল, তার নাম ছিল জনি, একদিন মানে বলেছিলাম। তা ভাগ্নেটা একদিন আসে সব, তা ওই ঈদের সময় ছোটো ভাইরা 10 টাকা দেয়, আমি 100 টাকা দিই ওকে। ওইবার ঈদে আবার ওকে একটু পরীক্ষা করার জন্য দিচ্ছি 10 টাকা। তোর মাকে গিয়ে বলছে, মা ভোলা মামা ছিল না, ভোলা মামা 10 টাকা দিল মানলাম, মানে মানলাম। বাচ্চু মামা 10 টাকা দিল, তাও মানলাম। তা হাবিব মামা কোন হিসেবে আমাকে 10 টাকা দিল? আমিও বলতে চাই, এনসিপি যদি বলতো আমি মানতাম, ইসলামিক অন্য কোনো দল বললে আমি মানতাম। জামাত কোন হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকে সমালোচনা করে? এত গোসা, এত রাগ। এনসিপিতে কালকে প্রোগ্রামে ছিল, ওনার এত গোসা, অন্যায় করে ফেলছে বিএনপি, অন্যায় করে ফেলছে। এই যে আপনাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে বেশি গুরুত্ব দিবেই, বেশি গুরুত্ব দিবে না, তার তো এতটুকু পাওয়ার কথা না। দেখেন কত, এটা আমরা ছোটবেলা রাগ করতে মানুষ, আমি 2-1 বার করি নি তা না। খাবো না, ভাত খাবো না, পেয়ে পড়ছি, বাবা মা ডাকছে, যাবো না, খাবো না। যখন রাত্রির গভীরে ক্ষুধা লাগে তখন বললে, তখন মনে পড়লো এবার ডাকলেই যাবো। জামাতের অবস্থা হচ্ছে তাই, যেই ডাকছে আজকে চলে আসে। কিন্তু এই যে তাদের যে এই যে বিএনপির সম্বন্ধে তাদের এই ধারণা, এই মন্তব্য কেউ গ্রহণ করে নাই। কী হয়েছে ওখানে? একটা ভালো একটা আলোচনা হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত মতন থাকেন, তো সেইটা নিয়ে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার তো কথা না। সেই আলোচনা খালি নির্বাচন কেন্দ্রিক আলোচনাই হয়েছে, সেখানে সংস্কার বিচার অনেক আলোচনা তো হয়েছে, হবে কেন? নির্বাচনের সময়সীমা নিয়েই খালি আলোচনা। সময়সীমা নিয়ে, আরে সরকার তো জামাতের কথা মতো চলতেছে। তো জামাত বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছে, আপনার প্রধান উপদেষ্টা তাই হয়েছে ওখানে গিয়ে। জামাত তার আগে বলেছে যে তারা এপ্রিলে চায়, এখন কথাও বলেছে তারা। হ্যাঁ, আবার এখন প্রধান উপদেষ্টা আবার বলছে যে এপ্রিলের মধ্যে, এপ্রিল নতুন সরকার পাবেন। তো জামাতের কথা বলতে হচ্ছে যে জামাত এত গুসা কিসে, এত গুসা কিসে? তো এখন বলে যে সমীকরণ, যেটা বলে নতুন সমীকরণ, আপনার সব দল বিএনপির বিরোধিতা করতে পারে, যারা আছে বাংলাদেশে, জামাত পারে না। কারণ জামাতকে বিএনপি কোলে করে না, পেটের ভিতরে মায়ের পেটে সন্তান যেমন নিরাপদ থাকে, সেই নিরাপত্তা যে জামাতকে কিন্তু এই জায়গায় নিয়ে আসে বিএনপি। আর সেই জামাত বিএনপির দিকে আঙ্গুল তোলে। সেই জামাতের আজহারি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। আজহারি কি পদ আছে জামাতে? সে আমাদের পক্ষে বলতো, জি। এবং সে এসে বলল, এক ডাকাতকে তাড়িয়েছে, এক দুর্বৃত্তকে তাড়িয়েছে, আর এক দল ডাকাতি করা শুরু করেছে বিএনপিকে উদ্দেশ্য করে। এই যে অশোভন কথাবার্তা তাদের, বিএনপির দিকে আঙ্গুল তুললে, বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি টেম্পো দখল করতে, বাসের দখল, তারা ব্যাঙ্কগুলো দখল, 6-7টা ব্যাঙ্ক দখল করে নিল। আমরা কি বলতে গেছি? আমরা বলছেন না কেন আপনারা? আমরা বলতেছি না, আমরা ওইটা কারোর বিরুদ্ধে আমরা বলতে চাই না, আমরা তো কারোর বিরুদ্ধে বলি না। যেমন সাজিদ আলম বলছে, বিএনপির নাম দিয়েছে কি জানেন, যে জাতীয়তাবাদী কি অভিমানী আওয়ামী লীগ দল, এরকম লিগ বলছে আর কি। এইরকম আমাদের কথা গিরগিটি বলছে আমাদেরকে। আবার আজকে দেখলাম অ্যাস্ট্রোজাল হয়ে গেছে, বলছে বিএনপি রাষ্ট্র ক্ষমতা যাবে না। আমাদের বলছে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলছে। আওয়ামী লীগের চিন্তা করেন, আওয়ামী লীগের টাকায় যে বিএনপি চলছে, যে আওয়ামী লীগ আমাদের এত কষ্ট দিল, দেশটাতে বেগম খালেদা জিকে কষ্ট দিল, তারেক রহমান কষ্ট দিল, আমাদের মতো ভদ্রমহিলার কষ্ট দিল, সেই আওয়ামী লীগের টাকা নিয়ে বিএনপি চলবে? তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার, তাদের আশ্রয় আমরা দিচ্ছি না, তাদের আশ্রয় প্রশ্রয় আওয়ামী লীগের অনেক জায়গায় আওয়ামী লীগ নিয়ে জয়েন করছে জামাত, আমরা তো জয়েন করছি, আমাদের দরকার নাই তো। আমাদের তো সামনে আমাদের অতীত আছে, তো আর কারো অতীত আছে? আমাদের অতীত কি? আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান, মহান স্বাধীনতার ঘোষক, সেনাপ্রধান, কে সেক্টর কমান্ডার, বীরুত্তম ফোর্সেস কমান্ডার, জিয়া রহমানের অবদান কতগুলি। এই যে বাংলাদেশ খাদ্যের দুর্ভিক্ষ দেশ ছিল, খাদ্য দেশ ছিল, সেখান থেকে খাদ্য সম্পূর্ণ অর্জনকে বিদেশে রপ্তানি করা শুরু করেছিল। এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি জিয়া রহমান শুরু করে গেছেন। এই যে বিদেশে কর্মী পাঠানো শ্রমিক পাঠানো জিয়া রহমান করে গেছেন। স্বাধীনতা পদক বলেন,
21 পদক করে গেছেন। দেশপতি বেগম খালেদা জিয়া আবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন, আপনার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় করেছেন, মেয়েদেরকে বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছেন, খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করেছেন, তারপরে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করেছেন, বয়স্ক ভাতা প্রবর্তন করেছেন, একের পর এক 5,000 টাকা কিসের সুদ মাফ করেছেন, 10,000 টাকা কিসের সুদ মাফ করে দিয়েছেন। এই জিয়া রহমান বয়স্ক যে 900 বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, নিরক্ষরতা দূর করেছেন। আর কারো অবদান আছে বলতে পারবে? অতীত আছে। এখন যারা বাংলাদেশে আছে তাদের অতীত আছে। হ্যাঁ, অতীত আছে, কমিউনিস্ট পার্টি আছে বা আরও যারা আছে তারা স্বাধীনতার পক্ষে শক্তি ছিল। দল ছোট হলেও তারা প্রগতিশীল রাজনীতি করে, তারা তো সমালোচনা করতে যায়নি। এবং নির্বাচনের ক্ষেত্রে আজকে নির্বাচন, তারা এই যে নির্বাচনের বাধা, যারা ক্ষমতায় আছে, ক্ষমতা ভোগ করতে, তারাই বাধা দিচ্ছে। জামাত ক্ষমতা ভোগ করতেছে, এনসিপি ক্ষমতা ভোগ করতেছে, ইসলামিক দু একটা দল তারা ক্ষমতা ভোগ করতেছে, তারা নির্বাচনটা চায়। এখন তো ভালো আছে, কিন্তু ওসব দলগুলি তো আগামীতে বেশি আসন পাবে মনে হয় না। কিন্তু তারপরে তারা গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে প্রগতিশীল রাজনীতি করে। যাই আসন পায় আর না পায়, দেশটা যেন গণতন্ত্রের ধারায় ফিরে আসে। যেখানে সব দলগুলি, যেমন সেদিন 26টি দল, 32টি দল, 26টি দল বক্তব্য রেখেছে। 23টি দল বলেছে নির্বাচন ডিসেম্বরে কেন, তার আগে হওয়া উচিত। 3টে দল, জামাত, এনসিপি আর ওদের সাথে যারা আছে তারা শুধু বলেছে, একজন জুনে বলেছে কি অগাস্টে, আর ইয়ে বলছে যে এপ্রিলে। আর এই তাহলে পরে সব রাজনৈতিক দলগুলি তো ওরা চাচ্ছে, তাহলে এখানে জামাতের এত ইয়ে লাগলো কেন? আমি আসবো আবারও, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জুয়েল। অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জুয়েল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, রাজনীতিতে নতুন সমীকরণ, সেই বিষয়ে যে আমাদের বহুল একটা আলোচিত বৈঠক হয়ে গেল, তার পরবর্তী সময়ে দেখা গেছে রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া, সেই জায়গায় সর্বমহলেই প্রায় সেটিকে ইতিবাচকভাবে দেখেছে। কিন্তু এই যৌথ ঘোষণা বা বিভিন্ন বিষয়, এগুলো নিয়ে জামায়াত ইসলামী, এনসিপি সহ নানা মহলে আলোচনা হচ্ছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। জি, আলহামদুলিল্লাহ, আলোচনা এবং এটিএন বাংলার দর্শক শ্রোতাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। সেই সঙ্গে এটিএন বাংলার যারা কলা কৌশলী আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে গণ অধিকার পরিষদের একজন নেতৃবৃন্দকে আজকের এই এটিএন বাংলা, এটিএন সংলাপ অনুষ্ঠানে অতিথি হিসাবে রাখার জন্য আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে আমাদের সঙ্গে যিনি আছেন হাবিবুর রহমান হাবিব ভাই, তিনি আমাদের পাবনা জেলারই লোক, ঈশ্বরদী উপজেলাতে ওনার বসবাস, তুখোর ছাত্র নেতা। তা আমরা তুখোর ছাত্র নেতা, তার সৃষ্টিটা ঠিক ওইভাবেই বলতে চাই, ছোট করে না। তার রাজনীতির সূতিকাঘাত মানে শুরুটা হয় ছাত্রলীগের সে কেন্দ্রীয় সভাপতি হিসাবে তিনি থাকার পরবর্তীতে সে বিএনপিতে যোগদান করেন। এবং এইভাবে সুন্দর আলোচনা, বেশ হাবিব ভাইয়ের কথাগুলো শুনলাম। কিন্তু রাজনীতিতে নতুন সমীকরণের কথাগুলো শুনে আমি খুবই অবাক হয়ে গেলাম যে সত্যি আসলে নতুন সমীকরণ হয়েছে, সেটা না বললেই নয়। এখানে বিএনপি যে কাজগুলো করছেন পরিবর্তিত পরিস্থিতিতে, জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনসাধারণ, প্রত্যেকটা ভোটার সবাই জানে গত 17 বছরের ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীদের কি কেমন তাদের আচরণ ছিল। আর পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের, তো আলহামদুলিল্লাহ ওই দিনে 5ই আগস্টের দিনে বঙ্গভবনে আমাদের দল হিসেবে আমি নিজেও সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকি। সেখানে বিএনপি, জামাত, চরমোনাই থেকে শুরু করে, গণ অধিকার থেকে শুরু করে সব রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরাই ছিলেন। আমার নেতা ভিপি নূর, ডাকসু ভিপি নূর, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি জেলখানাতে ছিলেন। 6ই আগস্টে তিনি মুক্ত হন। তার পরবর্তীতে সেই সাথে বিএনপি, জামাতের অন্যান্য নেতৃবৃন্দরাও জেলে ছিলেন, তারা 6ই আগস্টে, তার পরবর্তী ধারাবাহিকভাবে সকলেই মুক্ত হন। কিন্তু আমি একেবারে রাজনীতিতে নতুন সমীকরণ হিসাবে যেটা বলতে চাই, হাবিব ভাইয়ের সাথে আমি অনেক কিছুতেই একমত, অধিকাংশই আমি দ্বিমত করব। সেটা হলো যে এই যে জামাতকে বলা অথবা অন্যান্য ছোট সংগঠনকে বলা যে তারা কিছু করছে, আমি স্পষ্টতই বলতে চাই যে নতুন সমীকরণ যেটা হলো যে তারেক জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90-এর আন্দোলনের সময় আমরা তখন তো প্রথম যার সারির যোদ্ধা হলো আমাদের হাবিব ভাইরা ছিলেন। হাবিব ভাই
ডাকসু ভিপি আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, শহীদুদ্দিন চৌধুরী, এনি আসাদুজ্জামান রিপন সহ অসংখ্য নেতা ছাত্র দলের। এবং তাদের 90-এর আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে এরশাদের পতন, এই পতনে তারা লড়াকু সৈনিক ছিলেন এবং সম্মুখ সারির যোদ্ধাও ছিলেন। অনুরূপভাবে 24-এর আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনেরও তারা কিন্তু এটা অস্বীকার করলে করা যাবে না যে এখানে সম্মুখ সারির যোদ্ধা কিন্তু আমাদের ডাকসু ভিপি নুরুল হক নূর সহ অসংখ্য ছাত্র নেতারা সেখানে ছিলেন। এখন নতুন আবির্ভাব হয়েছে এনসিপি, তারাও ছিলেন। আমাদের গণ অধিকার পরিষদের আপনারা দেখেছেন ডাকসুর ভিপি নুরুল হক নূরের উপর কি পরিমাণ অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই ফ্যাসিস্ট শাসন আমলের শাসক গোষ্ঠীর লোকজন, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে তাকে মিন্টু রোডের তাকে গ্রেপ্তার, সবকিছু মিলে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে সমীকরণ আমরা বিএনপি একটা বৃহৎ সংগঠন, ইটস ট্রু, এ বিষয়ে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু তারেক জিয়ার সাথে বৈঠক, বাংলাদেশের 55,000 বর্গমাইলের বাইরে যে ইংল্যান্ডে বসে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান একটা দলের সাথে বৈঠক করে উচ্ছ্বসিত হবেন, উল্লসিত হবেন, এটা কেমনে লাগে বলেন? এটা কিন্তু সাধারণ জনগণ মেনে নিচ্ছে না। এই জনগণের টেম্পারটা যেরকম শেখ হাসিনা বোঝেননি, সেরকম টেম্পার কেন যেন যারা ক্ষমতায় যেতে চান, যারা সংখ্যায় মানে এখন যারা তৃণমূল থেকে সব জায়গায় তাদের নেতাকর্মী বিস্তৃত সমৃদ্ধ, তারাও কেন যেন ছোট ছোট দলগুলাকে তারা মেনে নিতে চাচ্ছেন না, তাদেরকে অস্বীকারের তুচ্ছ তাচ্ছিল্যের ভাবে তাদেরকে সাথে বিহেভগুলো করে। সঙ্গতভাবেই বলতে হয় এই 2-1 দিনের মধ্যে আমাদের ইয়ের থেকে তারেক জিয়ার সঙ্গে যখন ইউনূস সাহেবের বৈঠকের পরবর্তীতে আপনি দেখেন আমার নেতার এলাকাতে পটুয়াখালীতে রাতভর তাণ্ডব চালিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের হাজার হাজার নেতা কর্মীকে বন্দি করেছেন, সেখানে তাদেরকে মারপিট করছেন, তাদের অফিস আদালত তাদের ভাঙচুর করছেন, সেগুলো আপনারা ইতিমধ্যে পেপার পত্রিকাতে সেগুলো জানতে পেরেছেন। বিএনপি কিন্তু কোনো স্টেপ নেয়নি। আমরা ছোট্ট একটা সংগঠন, সারা বাংলাদেশের সব আনাচে কানাচে আমাদের কেবল আমাদের সমৃদ্ধ বিস্তৃত হওয়ার পক্ষে বা সেইভাবে আমরা আগাচ্ছি, কিন্তু আগানোর পথ রুদ্ধ হয়ে গেলেন সেই ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার বৈঠকের পরবর্তীতে আমাদের উপরে কিন্তু আক্রমণ শুরু হয়ে গেল। না, বৈঠকের সাথে আক্রমণের কি সম্পর্ক? হ্যাঁ, ইস্যুটা সেখানে আপনার বিএনপি যারা করেছে, এখানে কিন্তু অন্য কেউ অন্য কোনো সংগঠন আরো যারা আছেন তারা কিন্তু আওয়ামী লীগ যারা পতিত সরকারের যারা ফ্যাসিস্টরা বলে যারা, তারা কিন্তু করেননি, এই বিএনপি কিন্তু করেছে। এখন তারা কারা আছেন, যে কটা আপনার কমিশন হয়েছে, ইট ইজ ট্রু, এখানে ধরেন যে সংবিধান কমিশন সংস্কার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন সহ আরো 4টে সংস্কার কমিশনগুলো হয়েছে, সেগুলোকে আমরা যৌক্তিকভাবে আমরা সমর্থন করি, এগুলা রিফর্ম করা দরকার। কিন্তু প্রশ্ন হইতেছে তাদের মতো করে রিফর্ম করতে হবে। এখন দেখেন আপনি একটা জিনিস, এই রিফর্মের কারা, এটার উদ্যোক্তা কারা এবং কারা এর প্রধান হয়েছেন? বদিউল আলম মজুমদার তিনি একজন অর্থনীতিবিদ এবং হাঙ্গার প্রজেক্টের একটা ইয়ে করেন। আলী রিয়াজ রাষ্ট্রবিজ্ঞানী, উনি বিদেশের শিক্ষকতা করেছেন, দেশের লেখক উনি। ইফতেখারুজ্জামান টিআইবির, ওনারও আমরা জানি। তারপর সফর রাজ হোসেন সাহেব, উনি কিন্তু খালেদা জিয়ার কার্যালয়ের মহাপরিচালক সহ হোম সেক্রেটারি, এলজিআরডি সেক্রেটারি, এই সমস্ত পদে ওনারা ছিলেন। থাকার পরে দেখেন তারপরেও তারা সন্তুষ্ট নাই, তারা শুধু 300 জন এমপি হননি, তারা শুধু এই 22 জন 23 জন যে উপদেষ্টা হচ্ছেন এটাও হইতে পারেন নাই। তাছাড়া প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে, আমিও একটা জেলা শহরে থাকি, সেখানে কিন্তু আমি এটা নিশ্চিতভাবে বলি সমস্ত জায়গায় যেরকম জামাতে যে হাবিব ভাই একটা কথা বলে ভাগ বাটোয়ারা, ইট ইজ ট্রু, ভাগ বাটোয়ারা তারা কিন্তু খুব সুন্দরভাবে অভ্যস্ত। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে প্রশাসনের সমস্ত জায়গায় তারা এগুলাকে তারা করছেন। একটা স্কুলের কমিটি হবে, হাবিব ভাই নিশ্চিতভাবে জানেন, একটা কলেজের সভাপতি হবেন, সে উইল বি সিলেক্ট ওই এলাকার বিএনপির যাদের কোনো লেখাপড়ার শিক্ষার দীক্ষার কোনো ইয়ে নাই, আমি স্পেসিফিক নাম বলতে চাই না, হাবিব ভাই এগুলোর সাথে অবশ্য এ বিষয়ে তিনি জানেন, এবং তারা উইল বি সিলেক্ট যে ওই এমএ পাস লাগবে, ডিগ্রি পাস লাগবে, তারা কোনো একজন লোককে তারা সিলেক্ট করতেছে, মিস্টার এক্সকে এই স্কুল কলেজের সভাপতি করতে হবে, এবং তারা এগুলো হচ্ছে না। এগুলা এখন আপনারা নির্বাচনে গেলে নির্বাচনের যে রোড ম্যাপ, নির্বাচন যে একটা যুক্তির সময় আমরা নির্বাচন চাই সংস্কারের পরেই, তবে এটাও কিন্তু চাই সংস্কারটা আমাদের কিন্তু ফার্স্ট। আমরা জুলাই আগস্ট যে আন্দোলন, সংস্কারটা আমরা কেন চাই না? এই যে 5-7 যে সংস্কারের কমিশনের যারা প্রধান হচ্ছেন তারা কারা? তারা বিগত 53 বছরের ইতিহাসে তাদের রাজনৈতিক, তাদের যে সামাজিক
তাদের জীবন প্রাতিষ্ঠানিকভাবে যেভাবে পরিচিতি, সেগুলো কিন্তু বিএনপি রিলেটেডই, বা বিএনপির ধর্নাঘরের তারাই সেখানে তারা আছেন। তারপরেও থাকার পরে কিন্তু এগুলা কিন্তু এই নতুন সমীকরণে আসার পর কিন্তু তারা কাউকেও দেখতে, আপনারা ইদানিং দেখতে পাবেন যে মেবি গতকালকে পরশু দিনে আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যার, যেরকম বেগম আমাদের নেত্রী আজকে হসপিটালে গেছেন চেক আপ করার জন্য, তাকে আমরা সহানুভূতি জানাই। সেই সঙ্গে কিন্তু ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী প্রধান শেখ হাসিনা মানুষের সাথে যেরকম তুচ্ছতাচ্ছিল্য, আপনার দলের নেতাকর্মীদের সাথে তুচ্ছতাচ্ছিল্য করছেন, অনুরূপভাবেই কিন্তু আবার মির্জা ফখরুল ইসলাম স্যার উনি বলেছেন কেউ আসলে আসুক, না আসলে না আসুক, ওনারা ভোট পাবেন না, ভোট যাবেন না, ই করবেন না, ইত্যাদি ইত্যাদি। তাদের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু এখন বলে দিচ্ছে যে এখন সেই আমরা সেই পুরানো আমলে, সেই 53 বছরের শাসন আমলের মধ্যে কিন্তু সে জিয়া রহমানের সেই ইয়ের থেকে, রেফারেন্ডাম থেকে আসার পর অবধি পর্যন্ত কিন্তু একাধিকবার বিএনপি শাসন করছে। গত 17 বছরে কিন্তু বিএনপির আওয়ামী লীগের লোকের শাসন আমল ছিল। এর মধ্যে দেখেন নির্বাচনের কথা বলি, নবম জাতীয় সংসদ নির্বাচন, 10ম, 11তম এবং 12তম, এবং সামনে ত্রয়োদশ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কিন্তু আমাদের মূলত কিন্তু তাণ্ডবগুলো শুরু হচ্ছে। এই তাণ্ডবের সাথে দেখেন কি করে সংস্কারটা আমাদের কেমন দরকার। যেমন মনে করেন যে তারা যেখানে জোটবদ্ধভাবে যেখানে যেটা দরকার দখল বাণিজ্যের মধ্যে রয়ে গেছেন জনগণ এবং দলগতভাবে আমরা ব্যক্তিগত হতাশ। যেমন আপনি মনে করেন সিটি কর্পোরেশন নির্বাচন, চিটাগাংটা তারা নিলেন, আপনার বরিশাল সিটি কর্পোরেশন আমাদের চরমনায় অ্যাডভোকেট গোলাম সরোয়ার বেশ কিছু প্রসঙ্গে আপনি বলেছেন। প্রথমত যেটি বলছেন আপনি যে কমিশনের প্রধান যারা, এর মধ্যে বিএনপি মানে বিএনপির সাথে যুক্ত বা বিএনপির ঘরানার বলছেন কেন আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আমরা আমি একটু বলি, আমি শেষ করলে আপনার হয়তো বলতে সুবিধা হবে। কারণ আমরা দীর্ঘদিন গণমাধ্যমে যারা কাজ করি, ডক্টর বদিউল আলম মজুমদার কিংবা ইফতেখারুজ্জামান, আলী রিয়াজ, ওনাদের সম্পর্কে আমরা যতটুকু জানি, ওনাদের সাথে আমরা সংবাদ কাভার করার কারণে অন্যান্য বিষয়ে আমরা কিন্তু বিষয়গুলো জানি যে ওনাদের সাথে সেই অর্থে বিএনপির সম্পর্ক কিংবা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেরকম নেই। আপনি কেন সেটি বললেন সেটি একটি বিষয়। আর একটি বিষয় আপনি বলছেন যে বিএনপি বিভিন্ন জায়গায় এখন বাস্তবতাটা যদি আমরা বুঝবার চেষ্টা করি যে বিএনপির রাজনৈতিক যে একটি সংগঠন হিসেবে তাদের যে সাংগঠনিক শক্তি, তাদের যে দলীয় সমর্থন, সেই জায়গাতে একটা আনুপাতিক হিসেব যদি করা হয় কিংবা যদি শতাংশের হিসেব করা হয়, সেখানে আমরা যেই সাধারণ জনগণের কথা বলি, জনগণের কথাই তো বলি, সেই সাধারণ জনগণ তো সমর্থকই, সেখানে তো বিএনপির সমর্থকও রয়েছে। সেই জায়গায় যদি আপনি পার্সেন্টেজের হিসাবেও ধরতে যান, সেখানে যেই দলীয় পদ মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে পদ পদবীর কথা বলা হচ্ছে, সেখানে আপনি রেশিও অনুযায়ী তো সেটা হতেই পারে বা সেরকমই হয়েছে হয়তো, কিন্তু ডিজার্ভিং কিনা সেটি আপনি প্রশ্ন তুলতে পারেন যে তারা কতটা যোগ্য, সেই বিষয়গুলোতে আপনি প্রশ্ন তুলতে পারেন। আমি আপনার কাছে আবার আসবো, একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন বিথিকা বিনতে হোসেন। শুনছিলেন আপনি রাজনীতির নতুন সমীকরণ নিয়ে আমরা আলাপ করছিলাম। এই যে জামায়াত ইসলামী, এনসিপি, তাদের যে বক্তব্য, অপরাপর রাজনৈতিক দল এবং গণ অধিকার পরিষদেরও বক্তব্য শুনলেন। সার্বিকভাবে আপনার মূল্যায়ন শুনবো। ধন্যবাদ আমিরুল মজলিস ভাই, এবং আপনার জনপ্রিয় অনুষ্ঠান এটিএন সংলাপে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং রয়েছেন গণপরিষদের নেতা অ্যাডভোকেট সরোয়ার খান সহ যে যেখানে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আপনি এতক্ষণ ধরে আমরা অনেক আলাপই শুনেছি এ বিষয়ে। তো নির্বাচনী সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, কিন্তু নির্বাচনের কিন্তু কোনো ডেট এখনও ফিক্সড হয়নি। আমার ঠান্ডা লেগেছে না, গলায় প্রবলেম হচ্ছে। নির্বাচনের ডেট ফিক্সড হওয়া কিন্তু খুবই জরুরি, কারণ আমরা কিন্তু সবাই একাডেমিক লেভেল পার করে এসেছি, সবাই আমরা গ্র্যাজুয়েশন করেছি। তো একটা যদি আমরা পরীক্ষার একটা সিলেবাস থাকে, সিলেবাসের পরে আমাদের কিন্তু যখন একটা পরীক্ষার ডেট ফিক্সড একটা ডেট থাকে, তো পরীক্ষা যদি নির্দিষ্ট ডেটটাই না আমরা পাই, তাহলে কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেওয়া হয় না, এবং শিক্ষক যারা রয়েছেন তাদেরও পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয় না, কিংবা এর সাথে রিলেভেন্ট যারা আছেন তাদেরও কিন্তু এ বিষয়ে প্রিপারেশন নেওয়া হয় না। তো এই ক্ষেত্রে নির্বাচনের তো রোডম্যাপ এবং নির্বাচনের যে একটা ঘোষণা করা হয়েছে, বাট তারিখটা এখনও ঘোষণা করে। তারিখটা ঘোষণা করা কেন জরুরি? কারণ এখানে হচ্ছে কি, তারিখ ঘোষণা করা হলে যারা নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিত্ব করবেন তাদের একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে, তারপরে জনগণের কাছে তাদের প্রতিশ্রুতি রয়েছে, জনগণের আবার নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের কাছে প্রত্যাশা রয়েছে।
দুইটার কিন্তু একটা সমন্বয় থাকে। সমন্বয়ের ফলে কিন্তু জনগণ চিন্তা করতে পারে যে তারা আসলে কোন প্রতিনিধিকে বেছে নেবেন। সেখানে অনেক প্রতিযোগী থাকবে যখন নির্বাচনী একটা পরিবেশ তৈরি হবে। তো সেক্ষেত্রে এই জন্য নির্বাচনের ডেটটা খুবই জরুরি একটা বিষয়। আর একটা সরকার, অনির্বাচিত সরকারেরও তো একটা নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত, কারণ তারা যদি অনির্দিষ্টকালের জন্য একটা বিষয় উপস্থাপন করে সংস্কারের কথা বলে 1 বছর, 1.5 বছর, 2 বছর এরকম মানে সীমাহীন একটা ডেটে তারা চলে যায়, সেটা তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য শুভকর নয়। তাছাড়া তারা কিন্তু বলেছে জুন যে ডিসেম্বর থেকে বলেছে, কিন্তু এখনো কিন্তু সেটা আনসার্টেন, এখনো কি হয় এটা রাজনীতিতে তো সবারই রাজনীতির একটা ইচ্ছা রয়েছে। আপনারা দেখেছেন যে অরাজনৈতিক একটা শক্তি আসছে যাদের প্রতি জনগণের অনেক প্রত্যাশা ছিল, তাদেরকে সামনে রেখে জনগণ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা অভ্যুত্থানের মাধ্যমে নতুন মানে ফ্যাসিস্টকে পরাজিত করে সকলে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন তাকে নির্বাচিত করেছেন। কিন্তু জনগণ যে প্রত্যাশা নিয়ে তাদের উপর ভরসা করেছিল, সেখান থেকেও কিন্তু তারা তাদেরকে ক্ষমতার গতানুগতিক ক্ষমতার বাইরে গিয়ে তারা চিন্তা করতে পারেনি এবং দুর্নীতির ঊর্ধ্বে তারা উঠতে পারেনি। সেখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো তারাই কিন্তু এই সরকারে রয়েছে। এখন অনেকে বলে থাকেন যে সংস্কার এখন না পরে হবে, তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। তাছাড়া বিএনপি এমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারগুলো করেছে কিন্তু বিএনপি। আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র কিন্তু থেকে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছে, এটা কিন্তু একটা বড় সংস্কার। তারপর সংবাদপত্র নিষিদ্ধ ছিল, সংবাদপত্রের স্বাধীনতা, সকলে মত প্রকাশের স্বাধীনতার অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দিয়েছিল। তো সবচেয়ে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় সংস্কার কিন্তু এগুলো। তারপরেও হুসাইন মোহাম্মদ এরশাদ যে স্বৈরশাসন ছিল, সেই স্বৈরশাসনের কবল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন একটা সংগ্রাম মানে মনোভাবের জন্যই কিন্তু তিনি ইলেকশনে গেলেন না এবং স্বৈরাচার এরশাদকে বন্ধ করেছেন, তার মানে ইলেকশন দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে এসেছেন। তো এই যে আমাদের যে সংস্কার কমিশনের চেয়ারম্যান রয়েছেন আলী রিয়াজ, তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে সংস্কারের সবচেয়ে বড় সহযোগিতা কিন্তু বিএনপি করেছে। তো আপনি বললেন যে বিভিন্ন সময় যে বিভিন্ন দলের কথা বললেন, সংখ্যাগরিষ্ঠতার কথা বললেন। কিছুদিন আগে এসএসসি পরীক্ষা প্রতিরোধ যেন না হয় সেজন্য কিন্তু সচিবালয়ে অ্যাটাক করেছে কিছু স্টুডেন্ট। তো সেই স্টুডেন্টের সংখ্যা কতজন এবং তাদের লেভেল কোন পর্যায়ে রয়েছে সেটা বিবেচনা করতে হবে। তাদের হয়তো প্রিপারেশন ছিল না, কিংবা তারা হয়তো পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারেনি, সেজন্য তারা কি করেছে, পরীক্ষা স্থগিতের জন্য আন্দোলন করেছে। এখন যদি তাদের কথা চিন্তা করে সরকার ডিসিশন, এত বৃহৎ গোষ্ঠী যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাদের জন্য বাতিল করে দিত, তাহলে কিন্তু সেটা সমীচীন হতো না, তাদের প্রতি ইনজাস্টিস করা হতো। সেক্ষেত্রে জনগণ হচ্ছে গিয়ে নির্বাচনের আমরা স্টেক হোল্ডার, প্রথম দেশের একটা দেশে। সেক্ষেত্রে জনগণকে সিলেক্ট করতে হবে যে তারা কোন শাসককে বেছে নিতে চান। আপনারা জানেন যে ভারতের গুজরাটের হত্যাকারী যে নরেন্দ্র মোদীকেও কিন্তু জনগণ ভোট দিয়েছিল এবং পাকিস্তানের 10% ক্ষেত্রে আসিফ আলী জারদারিকেও কিন্তু জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিল এবং শ্রীলঙ্কার যে তামিলদের রাজাপাকসে হত্যাকারী হিসেবে খ্যাত রাজাপাকসেকেও কিন্তু জনগণ কিন্তু ভোট দিয়ে নির্বাচন করে গেছিল। জনরায়ের শ্রদ্ধা থাকতে হবে, জনরায়ের প্রতিফলন কোথায় ঘটে সেটি দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, জনাব হাবিবুর রহমান হাবিব। আপনার কাছে যাব, বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন গোলাম সারোয়ার জুয়েল, সেখানে যেটি মূলত বলবার চেষ্টা করেছেন যে তাদের দলের যে নেতা মানে তাদের দলীয় প্রধান তার উপর হামলা হয়েছে এবং সেটি বলতে গিয়ে উনি বলেছেন যে বিএনপি নির্বাচনের কথা বলছে, কিন্তু নির্বাচনের আগে বিএনপির যে আচরণ সেটি খুব একটা নির্বাচনের সাথে যায় না এবং তার একটা আশঙ্কাও রয়েছে, সেটি বলছেন নির্বাচন পরবর্তী সময়ে কি হবে তাহলে। না, ডাকসুর সাবেক ভিপি নূরের উপরে যে আক্রমণটা হয়েছে আমি নিন্দা করি। কেন আক্রমণ হবে তার উপরে? আওয়ামী লীগ তার উপর বারবার আক্রমণ করেছে, ডাকসুর অফিসে আক্রমণ করেছে, যেখানে গেছে সেখানেই আক্রমণ করেছে। সে তার নিজের এলাকায় তো যাবে, এটাই স্বাভাবিক। আপনার দলের পক্ষ থেকে তো চিঠি দিয়ে বলা হয়েছে, দলের পক্ষে চিঠি বলা হয়েছে, সহায়তা করতে বলা হয়েছে, যারা করে তারা অন্যায় করেছে। এই ব্যাপারে অবশ্যই আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু উনি নলেজ দিয়েছেন, কিন্তু নূর পরবর্তী সময় যে বিবৃতিটা দিল এইটা না দিলে ভালো হতো। তার কারণ আলটিমেটলি তো একসাথে নির্বাচন করতে হবে,
আমরা মনে করি তাই। সে একটা রাজনৈতিক ফিগার সামনে এগিয়ে যাবে, একসাথে থাকলে তো ভালো। তো ওই জায়গাটা না গেলেই ভালো হতো। আর আমাদের ব্যাপারটা যে অনেকে বলে যে আমাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। না, প্রাধান্য শুধু নয়, এখন কিন্তু যেটি গোলাম সরওয়ার জুয়েল ইঙ্গিত করলেন সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় দখল কিংবা বিভিন্ন রকম অনৈতিক কার্যক্রম, চাঁদাবাজির কথাও যদি খুব চাঁদাবাজির কথা যদি বলে আপনার, জি, যে নির্বাচনের আগেই যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচন পরবর্তী সময় ওনারা হবে যেটা এসে কি করবে? কিছুটা হচ্ছে না, তা কিছু তো হচ্ছে। আমাদের লোক আছে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষের মধ্যে কিছু লোক দিচ্ছে 5 জন, একজনও হওয়া উচিত না, হচ্ছে। এটা আমাদের দলের পক্ষ থেকে সাংঘাতিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। মামলা পর্যন্ত দেওয়া, বহিষ্কার করার পাশে মামলা পর্যন্ত দেওয়ার জন্য বলে দিচ্ছে চেয়ারম্যান, কোনো কনসিডার করার কোনো সুযোগই এখানে নেই। তাই এবার ঢালাওভাবে যদি আমাদের বলা হয় তো অন্যায় করা হবে এটা। আর লোক থাকতে হবে তো। আজকে যদি এনসিপি মনে করে যে আমার বাবাঘাটে লোক টোল আদায় করা, মানে টোল সরকার ডাক নিয়ে করতেছে, টাকা ইজারা নিয়ে করতেছে, তার লোক ওখানে আছে, তাহলে তো সমস্যা ছিল। লোক নাই তো। আমার গণ অধিকার পরিষদ তো সব লোক নাই, এত লোককে আছে। প্রশাসনিক গভর্নমেন্টের লোকজন এখনও কি ঠিকমতো আছে? এনসিপির কি আছে? জামাতের কি অত আছে? জামাত এখন যারা আওয়ামী লীগ সেজে বসেছিল তাদেরকে নিয়ে এখন জামাত বানাচ্ছে। নিজের পর্যাপ্ত লোক নেই, তারা বানাচ্ছে তো এটা। তো এই কথাতে যখন বলে যে বিএনপিটা করতেছে, তো তাদের তো লোক নাই, তো করবেটাকে? বাস কাউন্টার টিকিটটা কে দেবে? সিরিয়ালটা কে দেবে? টেম্পোরারি সিরিয়ালটা কে দেবে? কাউকে না দিতে হবে তো। এটা শ্রমিকদের একটা নিয়ম, সেটা করেন। সেখানে আগে চাঁদাবাজি 20 টাকা এখন 50 টাকা নেয়, তারা বলেন ওদের একটা খরচ আছে, ওটা ওদের টাকায় ওরা নেয়। তো এই যে এখন জামাত ধরেন আমাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে, জামাত যে একদিন 6টা ব্যাংক দখল করে নিল, আমরা কি বলতে গেছি? আমরা ভেবেছি যে জামাতের ব্যাংকগুলি আওয়ামী লীগ দখল করে নিয়েছিল, আওয়ামী লীগ নাই, এখন দখল করে নিয়েছে। আমরা প্রতিবাদ করতে যাইনি, বলতে যাচ্ছি না। ঠিক তেমনিভাবে হাট বাজারগুলি আমরা ইজারা নিয়েছিলাম আগে 15 বছর আগে। 15 বছর যেই আমাদের দল ক্ষমতা থেকে চলে গেছে, সাথে সাথে পিটিয়ে বেরিয়ে গেছে, কোনো হিস্সা দেয়নি। ভালো ভালো নজর টাকাও নেই, এরা এত টাকা পয়সা দিয়ে খরচ করে নিয়েছিল, ইজারা দেয়নি। আমরা কিন্তু টাকা দিয়ে তাদেরকে সমীহ করেছি, 2-1টা পথে ফ্রি দিয়ে দিয়েছি, তারপর তাদের টাকাটা কিন্তু তাদের দিয়ে দিয়েছি। আর এইগুলি যদি বলে দেখেন চাঁদাবাজি, দখলবাজি, এটা তো খুবই সঠিক কথা না। আমাদের হাজার হাজার লোকে ধরেন আপনার আছে না, সরকারি যে সমস্ত জমি থাকে লিজ নেয়, পুকুর লিজ নেয়, জমি লিজ নেয়, খাজনা নেয়। আওয়ামী লীগ ক্ষমতা সব মাছ পুকুর থেকে মেরে নিয়ে চলে গেছে, জমি জমা করে দখল করে নিয়ে গেছে। এখন তারা নাই, আমাদেরই ছিল, আমরা আমাদের জায়গায় গিয়েছি। মুক্তিযুদ্ধের সময় আমরা আমাদের দেশ থেকে চলে গেছিলাম না? তারপরে এসে আমরা দাদার ঘরে আমরা তারা উঠছি, ওখানে মাঝখানে দখল করেছিল অন্যরা, তখন তাদেরকে আমরা কি দখলদার হলাম? এই যে বেপরোয়াভাবে এবং সাংঘাতিকভাবে বিএনপির বিরুদ্ধে বলা হয়, বিএনপি আমাদের কাছে একটা চিন্তাও করে না। এই যে বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই যে জেলে গেল, রিমান্ডে গেল, এদিকে শখ খেলো, হাত গেল, পা গেল, চোখ গেল, নাক গেল, হয়তো বোনকে অপহরণ করেছে, ভাইকে মেরে ফেলেছে, বাবাকে হত্যা করেছে, এত কিছু করেছে, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি তো কতবার জেলে গেলাম আর আসলাম, আমার উপরে কোন আক্রমণটা হয়নি। 18 সালে নির্বাচন করতে গেছি, আমাকে গুলি করা লাগলো, আল্লাহ কুপিয়ে হেলিকপ্টার ঢাকা আসছে, আমি রাজুলে ভোট নিয়ে গেছে। আমি একটা সিনিয়র মানুষ, আমি পাবনা জেলা আহ্বায়ক, আমি একটা বিদ্যুতের যখন লোডশেডিংয়ের প্রতিবাদে একটা স্মারকলিপি দিয়ে আসতেছিলাম, সেখানে আমাকে যেভাবে হামলা করলো, মানে কুত্তার মতো পিটালো আমার মতো মানুষকে। এই যে যে অন্যায় আমাদের উপর হয়েছে সব ভুলে যাচ্ছে। কথায় কথা দখল, লোক তো থাকতে হবে নাকি? এখন আজকে এসপি কাকে বলেন, তাহলে আওয়ামী লীগের লোকটাকে রাখবেন? আমার যে এসপিটা দীর্ঘদিন ধরে সে ব্যাসটা জিল্লুর টকশো করতো, এখন তো অ্যাডিশনাল আইজিপি, নাকি লন্ডনে চলে গেছিলো, পাড়ায় চলে গেছিলো, সেখান থেকে আসছে প্রমোশন পেয়ে এখন অ্যাডিশনাল আইজিপি হয়েছে। তাহলে এটা কি তাকে ই করা হলো? সে যদি নর্মাল দেশে থাকতো আইজি হয়েছে, তার কত আগে হয়তো হতে পারতো সচিব। দীর্ঘদিন ধরে আমারও যে অ্যাডিশনাল সেক্রেটারি, আমার পাবনা বাড়ি, আমরা হোমে ছিল, শেষ পর্যন্ত গ্রেড 1 নিয়ে তাকে সন্তুষ্ট চলে যেত, 14 বছর একই জায়গায় ছিল। এই যে বিএনপি যে সমর্থক যারা ছিল তাদের উপরে যে নির্মম নির্যাতন বিগত সরকার করেছে, প্রমোশন হয় না, কোনো নো পুলিশ। আমার মামাতো ভাই বছর ঢাকা এখন হলো অ্যাডিশনাল ডিআইজি, ওর নামের পাশে লেখা আছে হাবিবুর হাবিব মামাতো ভাই।
এই বলে দীর্ঘদিন ছিল ইন্ডাস্ট্রিয়াল এসপি, তারপর ফিরে রেখেছিল হাইওয়ে এসপি, ওরা বোটের ইঞ্জিনিয়ার, এত মেধাবী ফিরে রাখছিল। এই সরকার না আসতো, ওই এসপি থাকতে 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 বুড়া হয়ে শেষ পর্যন্ত বিদায় নিয়ে চলে যেত। অনেক হয়েছে তো, এখন সে তার যোগ্যতা বলে তো অনেক আগে হয়তো ওই পর্যন্ত আসতে পারতো। তো সেটিকে অপরাধ হয়ে গেল বিএনপির। বলেন বিচার হলে কাকে দিবেন আপনি? বলেন কাকে দিবেন? আপনি থাকলে তো দিবেন, না থাকলে দেবেন কোথা থেকে? তো এটা তো হিংসা করার কোনো কারণ নাই। তাহলে আওয়ামী লীগটাকে বসে থাকলে, আওয়ামী লীগকে বসে রাখলে কি ভালো হবে? তো এই যে বিএনপির যে অবিচারমূলক কথাবার্তা বলেন, আপনি বলেন তো ম্যাডাম খালেদার মধ্যে একজন মানুষকে, খালেদা জিয়াকে যেভাবে সাদা দিল, স্বেচ্ছাতে ঘরে রাখলো, তাকে আপনার ঢাকা পুরনো সেই বিল্ডিংয়ে রাখলো, একবার কেউ মনে হয় না? তারেক রহমানকে দেশে আসতে দেয়নি, তার পিটিয়ে যেভাবে তা আহত করেছে ভিডিও দেখলাম। আলাপন কোকোকে যেভাবে মারা হলো, তার কোনো ধৈর্য ছিল না, এগুলো কোনো মূল্য নাই, সব ধরে মুছে আপনার শেষ। তো আমাদের তো অর্জন আছে, আমরা বলতেছি আমার ভাই যেগুলো রাগ করতে পারে, আমি তাদের তো এটা করি নাই। আমি তো বলি, আমি তো বলতে তারা ছোট দল, গণতন্ত্রের প্রতি তাদের সম্মানবোধ তাদের আছে এবং তারা স্বাধীনতার পক্ষে, যেখানে তারা ভোটে আসতে চায়, চিট পাক আর না পাক। আমি এইটা বলেছি, তাদের তো প্রশংসা করলাম। এই দলগুলো প্রকৃত আছে, কমিউনিস্ট পার্টি আছে, মান্নাবাদ দল আছে, শাকির দল আছে না, তারা তো ওই ধরনের, তাদের তো নাই। কিন্তু তারপর তারা নির্বাচন দীর্ঘ ফোরাম আছে, তারা নির্বাচন আসতে চাচ্ছে। জামাত, এনসিপি আর ইসলামিক যে একটা দল আছে, আসছে না, কারণ হলো তারা ক্ষমতা ভোগ করতেছে। ভাই বলছেন যে নির্বাচন নিয়ে আপনারা যতটা আলোচনা করছেন, সংস্কার বিচার নিয়ে কি ততটা করছেন? আরে সর্বনাশ, বিচার যে আমরা করবো তো কারা করবে? আমরা বিচার করবো তো কারা করবে? আমরা মারা গেলাম, আমরা আহত হলাম, আমরা বাড়ি ছাড়া হলাম, দেশ ছাড়া হলাম, আমাদের নেতারা বাড়িতে যেতে পারে, ওসিকে, থানার ওসিকে। আমি যে এলাকায় যাবো, আমার ব্যাপারটা ভিন্ন, থানায় যাবো, অনেক জানি 1 লাখ টাকা দিলে তারপর 3 দিনের জন্য থাকতে পারবে। আমি জানেন কত কুইন্টাল দিলাম? 1 লাখ টাকা দিয়ে 3 দিন সে বাইরে থাকবে। বহু আমাদের নেতাদের এই কাজগুলি করতে হয়েছে। থানার ওসিকে? হ্যাঁ, থানার ওসিকে এইভাবে দিয়ে থাকবে, অনেক জায়গায় বাড়ি যাবে, 3 দিন থাকবে তার জন্য। আরে ভাই, আমাদের তো বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে, বিএনপির জনসংখ্যা তো কমে গেছে। অনেক ছাত্র দল বিয়েই তো করতে পারে নাই, ঘর ছাড়া। আবার যারা বিয়ে সাথে করলে তার ঘরেই যেতে পারে না, বাড়িতে থাকতে পারে না। ওই বাচ্চা এতটুকু দেখে আসলে পরে এত বড় হয়ে গেছে, ও দেখাই হয়নি। এত নির্মম। আমি মোহাম্মদপুরের কমিটির লোকজন জিজ্ঞাসা, ভাই বাসাটা কোথায়? মিরপুরের নেতা যে প্রেসিডেন্ট লাগছে বাসা কোথায়? বলছে বাড্ডা। কোনো নেতারা ঢাকা শহরে কোনো নিজের এলাকায় থাকতে পারেনি এতটা বছর, 15.5 বছর। আর সেই বিএনপিকে নিয়ে আপনি কটাক্ষ করেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ভোট করেছি, তাবি দল 2বার ভোট করেছে, একজন কাউন্সিলরকে আমি তার এলাকায় পাই নাই। আমি যখন গেছি তখন হয়তো আমার সাথে তারা ওই এলাকায় ভোট চাইতে গিয়েছে। আছেন কোথায়? একজন কাউন্সিলর এলাকা পায় নাই, থাকে অন্য জায়গায়। ভোট করেছে 23 নম্বরে, ও থাকে হলো 27 নম্বরে। আর আপনি তাদের বিএনপিকে উপহাস করেন? হ্যাঁ, এত গাছালা। তাই বলি যে আমরা সহনশীল এবং আমরা সংস্কার 31 দফা আমাদের যেটা, আর 3-4টা দফা মানলে যে বাংলাদেশ ফ্যাসিস্টের কোনো সুযোগ নেই। কি পরপর 2বার বেশি প্রধানমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, আর 5 বছর পর সরকার ক্ষমতা ছেড়ে দিবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নির্বাচন হবে। যারা কাজ করবে না তারা তো আগামীতে তার জনগণ ভোট দেবে না। সেই কারণে যেই ক্ষমতা রাখেন তা কাজ করতে হবে। কারণ এমপিকেও থাকবে না, মন্ত্রীকেও থাকবে না, নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড হবে। তারপরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে আপনার বিচারপতি নিয়োগ হবে, অপসারণ হবে। তাহলে ম্যাডাম খালেদার জায়গায় শাস্তি না দিলে তার চাকরি ছিল, এই ভয় করতো না। আমাকে চাকরি না দিলে আমাকে যে সাজা দিল করতে চাচ্ছে, তো যেটি সাংবিধানিক কাউন্সিল করবার কথা বলছে, সাংবিধানিক কাউন্সিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেটি তো শুধুমাত্র বিচারকদের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই ইসি নিয়োগের ক্ষেত্রে, ইসি নিয়োগ না, পিএসসি নিয়োগের ক্ষেত্রে, পিএসসি নিয়োগের মাধ্যমে তো আপনি ধরে নিয়ে যাবেন থানায় বিনা বেতনে। আমার মেইন জায়গাটা হলো যে বিচার ব্যবস্থা যদি আপনার নিরপেক্ষ হয় তাহলে তো আপনার ভয় নাই। আপনাকে অন্যায়ভাবে থানায় পুলিশ ধরে নিয়ে যাবে, আপনি যখন আইন আদালতের কাছে যাবেন তখন তো আপনার জামিন পাবেন। আমার যেমন সাজাটা হলো, আমাকে সাজা দিল, আমাকে যে কোর্টে আমার বিচার চললো, আমার রুটিওয়ালা খাওয়া দেখছেন, সকাল থেকে বসে সারাদিন বসে রাখে, রাত পর্যন্ত বসা রাখতো। তারপরে ওই বিচারক শুনানি করলো, আরেকজন রায় দিল, রায় দেওয়ার সাথে তার সাথে যোগাযোগ করলাম,
ও বললো হাবিব ভাইকে আমি শাস্তি দিতে পারবো না, তবে হাবিব ভাইয়ের জন্য চাকরি হাতে পারবো না, কোর্ট ট্রান্সফার করে দিল। তারপর যেখানে সিএমএম করে দিল, তার সাথে যোগাযোগ করলাম যে আমি চাকরি হাতে পারবো না, হাবিব ভাইকে সাজা দিয়ে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে পারবো না, ঠিক আছে আমি 1 বছর সাজা দেবো, নির্বাচন যেন করতে পারে। তার রায়, লেখা রায়, যেদিন আমাকে সাজা দিয়েছে সেদিন আমরা মিছিল করে ম্যাডাম খালেদার বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য। তারপর মিছিল করার পর হাত পায়ে দেওয়ালাম, কেন বলতে পারেন না আমাকে সাজা দিয়েছে সরকার, আপনার ভালো লাগছে না, আপনার ভাবনার সন্তানকে সরকার সবচেয়ে বড় টার্গেট করেছে। সেই বিচারক আমি ওই দিনই এসেই আমি টক শোতে বললাম নিউজ চ্যানেল করে, সে রায় লিখে রেখেছে 1 বছর। সে যখন এজলাসে যাবে তার রুম থেকে, তখন তার কাছে ধরিয়ে দিয়েছে এনএসআই 2 বছর সাজা, 2 বছর 4 বছর সাজা নির্বাচন করতে না পারে। এটা বাস্তব, ওই দিনই আমি এসে বলেছি, আমি ভয় পাই নাই, ওই দিন দিতে বলেছি। তো এইরকম নির্মমতা রায় দিত না যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সব জায়গায় যদি আস্তে আস্তে বিচারকদের নিয়োগ হতো। উচ্চ আদালত তারেক রহমানকে নির্বাচন নির্দেশে খালাস দিল। উচ্চ আদালত পৃথিবীতে শুনেছেন সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করে উচ্চ আদালত তার 10 বছর জেল 20 কোটি টাকা জরিমানা। আরে ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওদের মাধ্যমে নিয়োগ হতো, অপসারণ, এই সাজা সে দিত না। আমার ওখানে 25 জনকে দিয়েছিল ফাঁসি, 9 জনকে 9 জনকে ফাঁসি, 25 জনকে আবেদন, 13 জনকে 10 বছর জেল, সরকার খুশি করার জন্য। যদি সেই এই প্রক্রিয়া নিয়োগ হতো তাহলে নিশ্চয়ই সে ওই সাজাটা দিত না। এই যে অবস্থা, এই জায়গাতে নিয়ে গেছে। শিক্ষার ব্যাপারে কথা বলা আছে, তারপরে কৃষকদের কথা বলা আছে, বেকারদের কথা বলা আছে। মানে আপনি 31 দফার সংস্কারের কথা 31 দফার ভিতরে কয়েকটা দফা মানলেই তো ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নেই। এই যে আস্তে বলতে বিএনপি সংস্কার চায়, বিএনপি বিচারও চায়, বিএনপি সংস্কার চায়। বিএনপি বিচার চাবে, নতুন বিচার চাবে। আপনার গায়ে একটা বাতাস লাগলো না, আপনার বিচার চাচ্ছেন, আর আমার শেষ করে দিল, 17 মানুষকে হত্যা করলো, আর আমি বিচার চাবো না। আর এই যে উল্টা যে কথা আছে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে, এ শুনলে তো কান বন্ধ করে দিতে ইচ্ছে করে, মানে কানে তুলা দিয়ে দিই। এটা হয় কোনোদিন? আজকে যারা আমাদের বিরুদ্ধে কথাগুলো বলছে, একবার তারা হিসাব করে তারা কোথায়, এত ছোটোদের তাদের সম্মান, তারা অল্প বয়স ভুল করতেই পারে, সমালোচনা করতে, কিন্তু যে ভাষায় কথা বলে, মির্জা ফখরুল আলমগীরকে উদ্দেশ্য করে যে ভাষায় কথা বলতেছে। আরে আমরা তো ছাত্রনেতা ছিলাম, আমরা তো 90 নায়ক ছিলাম, আমরা তো এই ভাষায় কথা বলি না। আমরা তো সেই দীপালি শাহ, জাফর, জয়নাল দিয়ে শুরু করতাম। সেই সময় তারা ছাত্রনেতা ছিল ফজলুর রহমান, মনির হাসিব, মোস্তাজা আল, মহিউদ্দিন জাহাঙ্গীর, তাদেরকে স্মরণ করতাম, তারা শুরু করেছিল। তারপর 90-তে আমাদের হাত দিয়ে এর সাথে পতন হয়েছে। তাই বলে সব কিছু তো আমাদের নিশ্চয়ই না, তারা শুরু করেছিল বলে। নূর হোসেন জীবন দিয়েছিল, পৃথিবীর ইতিহাসে স্বরচিত কবিতা লিখেছিল, কাগজ ব্যবহার করে বুক এবং পিঠকে লিফটেড করেছিল। আমি তাকে বলেছিলাম 60 পড়ো, যে না, এই জন্য সারা ধরনের বুক এবং পিঠকে পোস্টার করে, তাকে অস্বীকার করতেছি আমরা। নূর হোসেন দিবসকে অস্বীকার করতেছি, 90-কে অস্বীকার করতেছি, 71-এর সাথে নিয়ে আসতেছি 24। আরে কোথায় 71 আর কোথায় 24? এটা মানা যায়? আপনি জাতিকে পতাকা ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আপনি স্লোগান দিচ্ছেন গোলাম আজমের বাংলাদেশ আওয়ামী লীগ, গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের টান, নিজামের বাংলাদেশ আওয়ামী লীগের টান। আরে এটা নিজামের বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশ। আপনি জাতীয় সঙ্গীত বন্ধ করে দিচ্ছেন, আপনি জাতীয় পতাকা আপনি ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছেন, আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আপনি আন্দোলনের সময় কি এগুলো বলেছিলেন যে আপনার যদি আন্দোলন সফল হয় আমরা শপথ নেব, আমরা মন্ত্রী পদমধ্যে আমরা উপদেষ্টা হব, আমরা সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, 72 সংবিধান ফেলে দেবো, জাতীয় পতাকা পরিবর্তন করব, এই সংস্কার বলেছিলেন আপনারা? বলেননি আপনারা। ছিলেই হলো কোটা সংস্কার থেকে শুরু পর কোটা ফেরত দিয়েছিল বলে আপনি বৈষম্য রেখে 7% যদি আপনি এক দফায় কি তাদের ছিল, পরবর্তীতে আসছে করে। আর আমরা কবে থেকে এক দফা করে আসতেছি। এখন কত তাদেরও আমরা সমীহ করতে চাই, সম্মান করতে চাই, কিন্তু যেসব ভাষায় বিএনপির মতো দলকে তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলে, আর জামায়াতের তো বলাই উচিত না, জামায়াতের বলাই উচিত, যারা এখনও এই দেশে স্বাধীনতা স্বীকার করে না। একটা সমীকরণ বলছে না, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। আরে এমন কোনো বিষয় না, এটা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম এমন কোনো বিষয় না। সেই জামাত তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, আপনার তারেক রহমান লন্ডনে আসেন বিদায়, উনার সাথে উনি দেখা করার জন্য তো উনি গেছেন একটা অ্যাওয়ার্ড নিতে গেছে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে দেখা করেছেন। একক ব্যক্তি না, উনি প্রতিষ্ঠান, আমার দলের উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে দেখা করেছেন। আর আপনি তাদের গুসা হয়
আর মিটিংয়ে আসেন না, আর আবল তবল বলেন, জি। এই সমস্ত জায়গা থেকে সরিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। গোলাম সরোয়ার জুয়েল, আপনার কাছে যাব। সার্বিক আলোচনা শুনছিলেন, আমি আপনি আপনার বক্তব্য শুনবো। জি, মানে হাবিব ভাই বেশ ভালো লাগলো, মানে গঠনমূলক আলোচনা। তবে এটা ঠিক যে বিএনপির তারা রাজনীতিতে সমৃদ্ধ, তৃণমূল পর্যন্ত তারা তাদের কর্মী আছে এবং তারা বারবার তারা ক্ষমতায় এসছে এবং তাদের ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা এবং লোকজনকে প্রোভাইড করা, তাদের চাকরি দেওয়া, তাদেরকে যে বিশেষ ক্যাডার তাদের দলের লোক ভাবে। দেখেন মানে টেম্পারটা কোন জায়গায় আমিনুল ভাই, সেটা হলো যে আর কারোর লোক নেই। আমরা তো লোক খুঁজি, কোটা সংস্কারকে আমরা কেন করতে চাই, মানে কোটা আন্দোলন কেন আমরা নেমেছিলাম, আমাদের নুরুল হক নূর কেন নেমেছিল, এই তাজা প্রাণগুলো কেন গেল, এই উদ্দেশ্যে গেল যে আমরা মেধাবীকে লোককে রাষ্ট্রের প্রয়োজনে এদেরকে মেধাবীগুলাই লোকগুলাকে আমরা প্রোভাইড করতে চাই। আর তারা কি প্রোভাইড করেছেন 91 সময় কাকে কাদেরকে, 76, 79, 91, 2001, 2005, 2001 থেকে 5 অবধি পর্যন্ত আপনার পিএইচসি থেকে শুরু করে যতগুলো লোক নিয়োগ দিয়েছেন। ওই সময় তো গণ অধিকার ছিল না, ইট ইজ ট্রু। ওই সময় এনসিপি ছিল না, ট্রু। কিন্তু জামাত ইসলাম ছিল, জামাত ইসলামের যে কয়টাই আসন ছিল 91 থেকে 96 অবধি পর্যন্ত, হাবিব ভাই খুব ভালো জানেন যে জামাত তাদের সাথে সম্পৃক্ত করে রাষ্ট্র ক্ষমতা যায়। এইটুকু আমি তো কোট আনকোট করে বলি, 91 থেকে 96 সালে আমি এক মন্ত্রীর এপিএস ছিলাম, বিএনপির রাজনীতি করেই মন্ত্রীর এপিএস ছিলাম। তো সেখানে তো বেগম খালেদা জিয়া প্রথম, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া তখন তো প্রধানমন্ত্রী হন। ওনার তো আর এটার কোনো সংস্কার, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জ্ঞান কোনো কিছুই তো তার ছিল না। অ্যাজ এ হাউস ওয়াইফ তিনি রাজনীতি করছেন প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জার্মানির অনেক পরে এসে, এবং আন্দোলন সংগ্রামে এরশাদকে সরায় কিন্তু সে রাষ্ট্রপ্রধান হলেন 91-তে। এবং তখনও কিন্তু আমরা দেখেছি এই নিয়োগ প্রক্রিয়া, এই আমাদের লোকজন থেকে নিতে, তখন তো জামাত ইসলাম তাদের সাথে ছিল। যে লোকগুলাকে নিয়োগ করা হয়েছে এই দেশের লোককে নিয়োগ করা হয়েছে, বাট তাদেরকে মন মতো লোককে নিয়োগ দেওয়া হয়েছে, পছন্দ মতো লোককে নেওয়া হয়েছে। এখন প্রক্রিয়াটা ভিন্ন হতে পারে, যে হ্যাঁ তারা হয়তো একটা পরীক্ষা নিয়েছেন পিএইচসি মাধ্যমে ইত্যাদি হতে পারে। তো এখন এইগুলা করে এখন আমাদের লোক নাই, আমরা তো লেভেল প্লেইং ফিল্ড চাই। আর 17 বছর যেরকম বিএনপি বলে বেড়াইছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছে, কত কান্নাকাটি যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড না হলে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না, এবং নির্বাচন তারা যায় নাই। 5টা 6টা আসন নিয়ে কিন্তু বিএনপি এত বড় একটা সংগঠনে কিন্তু তারা কিন্তু 12তম সংসদে তারা 11তম মাত্র 6টা আসন নিয়ে তারা গেছেন, পুরা মেয়াদ পর্যন্ত তারা এখানে তারা থেকেছেন। এবং তারা কিন্তু এইটাই কান্নাকাটি করেছেন রাষ্ট্রের কাছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমরা নির্বাচন করতে পারি নাই। এবং হাবিব ভাই আছে, ইট ইজ ট্রু, হাবিব ভাইকে একাধিকবার তার উপর আক্রমণ করা হয়েছে। কারা করেছে এবং তার প্রতিদ্বন্দ্বী কারা? হাজারোবার ওই বিএনপির মধ্যে একাধিক গ্রুপ, হ্যাঁ তাদের কর্মী বাহিনী অনেক, এবং তারাই কিন্তু তাকে নির্বাচিত হতে দেননি। সে আমাদের এলাকার অনেক জনপ্রিয় একজন নেতা, শুধু নট অনলি দ্যাট, সে 90-এর দশকের আন্দোলন থেকে শুরু করে তখনও পর্যন্ত। এখন আমার যে কথাটা, এই যে আমাদের লোক নাই, আমাদের লোক কবে হবে নাগাদ? আমাদের তো জন্ম সবে মাত্র, আমরা তো বিশেষ কাউকে নিয়োগ দিতে পারছি না। আমরা কোনো বিশেষ ক্যাডারের কথা আনছেন কেন গোলাম সরোয়ার জুয়েল? এখানে তো আমরা এটা চাই না। না গোলাম সরোয়ার জুয়েল, আপনি বোধহয় একটু বিষয়টা ক্লিয়ার করলে ভালো হবে। সেটা হচ্ছে এখানে হাবিব ভাই যেটি বলছে সেটি হচ্ছে ধরেন কোনো বাজারে ইজারা নেওয়ার বিষয়। এখন সেখানে আওয়ামী লীগের যারা তারা এখান থেকে চলে গেছে, এখন বাজারটা তো তদারকি করার জন্য, সেই বাজার পরিচালনা করার জন্য একটা কমিটি লাগবে। সেই কমিটি তো আর মঙ্গল গ্রহ থেকে লোক আনা যাবে না, এই দেশের লোকই নিতে হবে। এই দেশে এখন আওয়ামী সমর্থিত লোকজন যেহেতু পাবলিক সেন্টিমেন্টের এগেনস্টে যাচ্ছে, সুতরাং কোনো অবস্থাতেই সেই ধরনের লোক আনা যাবে না পরিস্থিতির কারণে। সেই কারণে হয়তো বিএনপি সমমনা লোকদের আনা হয়েছে, সেখানে জামায়াত ইসলামী যারা আছে তাদেরকেও আনা হয়েছে। রেশিও অনুযায়ী গণ অধিকার পরিষদ হয়তো সেই এলাকায় পাওয়া যায়নি, বা 1-2 পাওয়া গেছে, সেখানে সেইভাবে উনি হয়তো বিষয়টি সেভাবে বলতে চেয়েছেন। এখানে বিসিএস ক্যাডার যদি আপনি ওই ন্যায্যতার ভাগ আমরা চাই না, না ঠিক আছে, কিন্তু আপনি বিসিএস ক্যাডার আনলে বিষয়টি ইজারাদারের মধ্যে আমরা থাকতে চাই না, থাকতে চাই কারা? খুবই ভালো কথা, ব্যবসায়ী। না খুবই ভালো কথা, কিন্তু বিসিএস ক্যাডারের বিষয়টি আপনি আনবেন না, কারণ এখানে বিসিএস ক্যাডারের বিষয়ে বলা হয়নি। তারাই থাকুক, হাটঘাট বাজার যারা এই বিজনেসের সাথে যারা সম্পৃক্ত তারাই থাকুক, কাউকে না কাউকে থাকতে হবে, কাউকে না কাউকে এই দায়িত্ব নিতে হবে। 17 বছর শাসনামলে পাবনাতে একটা বাজারের কথা নাম নাই বলি, একবার গল্পটা বলি, যে বাজারের যারা সবজি বিক্রেতা তারা বলে যে সারা দিনে আগে 2 দিন 3 দিন পর একজন আসতো চাঁদা নেওয়ার জন্য, আর এখন সকালে একজন আসেন,
দুপুরে আরেক গ্রুপ আসে, সেটি আপনি বিকালে আরেক গ্রুপ আসে। এই পার্থক্যটা এইটুকু হয়েছে, এইটুকু লেভেল প্লেইং ফিল্ড হয়েছে। তাই আমরা যারা জুলাই আগস্ট আন্দোলনে আসলে তো আমরা এটা চাইনি। আমি স্পেসিফিকলি বলি, আমি অন্য রাষ্ট্রের যতগুলো মামলা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের যে মামলাগুলা, সেই মামলাগুলোর কথা বলি। হ্যাঁ, আমরা নতুন, আমাদের লোকজন নাই, বাট যে মামলা আমার পাবনা শহরে 2টা হত্যা হয়েছে এবং এখানে বৈষম্যের মামলা 6টা মামলা হয়েছে এবং এই 6টা মামলার কার আসামি দেখেন। তখন তো আমরা তো বিএনপি তো সবাই এ বিষয়ে পক্ষ, তারা তো একাধিকবার ক্ষমতায় ছিলেন, তাদের প্রত্যেক তৃণমূলে তাদের কমিটি ছিলেন। মামলার যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছে দেখেন তারা কারা, পোর্টফোলিও আওয়ামী লীগ যারা করে তাদেরকে সেইভাবে মামলার আসামি শ্রেণীভুক্ত করা হয়নি। এবং যাদের বাদীগুলাকে আপনি দেখেন, যাদেরকে আইডেন্টিফাইড করা হয়েছে তারা কারা, এইগুলাকে কিন্তু তারা কিন্তু শ্যাডো, তারা বাইরে থেকে, তারা পাশে থেকে এই সমস্ত মামলাগুলা কিন্তু তারা করাইতে পারতেন অনেক ভালোভাবে। এবং এটাকে কিন্তু এই যে বিচার বিভাগের বিভিন্ন জায়গায় দেখেন এখনো কিন্তু বৈষম্য বিরোধী মামলার যেগুলা মানে গণঅভ্যুত্থানের যে মামলাগুলা, এগুলো মামলার কিন্তু কোনো আপডেট নাই। এখন বলি কেন আপডেট নাই, হয়তো ইন্টারিম গভর্নমেন্টের প্রবলেম, এগুলো বলতে তাদের লোকবল নাই, এখানে পুলিশ প্রশাসন ফাংশন করছেন না ভালোভাবে, তদন্তকারী কর্মকর্তা নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোন মামলাটার অগ্রগতি হয়েছে, এই যে আইসিটিতে হওয়ার পর যে আইসিটির দেখলাম যেগুলা শুরু হয়ে গেছে, আমি স্পেসিফিকলি আমি বলতে পারি যে এগুলা কি হচ্ছে এগুলা। তবে এখন এগুলো আমরা যেটা চাই যে এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির একটা নতুন সমীকরণ, এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। এটা শুধু আমাদের যারা রাজনীতি করি তাদের আকাঙ্ক্ষা না, আমাদের অনেক অভাব অভিযোগ কিংবা অনুযোগ আছে রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি বা প্রশাসনের প্রতি বিভিন্ন জায়গায়। এখন দেখেন কেউ কি ফাংশন করতে পারছে, প্রশাসনের ডিসি সাহেবের কাছে কারা যাচ্ছে আপনি দেখেন, আমার নাই, বাট 2-1টা জেলাতে যারা আছে সেইখানকার জেলা প্রশাসকেরা কাদের নিয়ে চলে, সেইখানকার পুলিশ সুপাররা কাদের নিয়ে চলে। আপনি থানাতে যান, যে থানায় কাদের সাথে বসে আছেন, কারা সেখানে বসে আছে, কারা বসে আছে বলেন, আপনি বলেন কারা বসে আছে। এগুলো কি রিফর্ম চাই আমরা? জি জি, কারা বসে আছে? যারা সংখ্যাগরিষ্ঠতা বেশি তারাই বসে আছে। না, সেখানে কি এনসিপি নাই, সেখানে কি জামায়াত ইসলামী, বিএনপি হতে পারে, ছোট ছোট দল তো নিশ্চয়ই নাই। কিন্তু আমরা যেটা চাই যে পরিবর্তিত যে সংস্কারটা, আমিনুল ভাই, যে সংস্কারটা আমরা, জনাব সারোয়ার জুয়েল আপনি বলেন, এই ইউএনওর কাছে কিংবা ডিসির কাছে কি এনসিপিরা যাচ্ছে না? হ্যাঁ, নিশ্চয়ই যাচ্ছেন, তারাও যাচ্ছেন। তারা তো এনসিপিটা স্পেসিফিকলি আমি সেটাই বলছি যে এখন দেখেন আরো বলে যে গণতন্ত্র মঞ্চ, সাকি ভাইরা আছে, মান্না ভাইরা আছে, আমাদের নুরুল হক নূর আছে থেকে শুরু করে এরা যারা আমরা ফ্রন্ট ফাইটার, যারা আমাদের সামনে ছিল কোটা সংস্কার থেকে শুরু করে, বিএনপির অবদান কিন্তু অস্বীকার করছি না। বিএনপি ট্রুলি কারেক্ট, তারা কিন্তু যেন ভাবে তাদের যে সংখ্যা দেখে আছে তারা আনুপাতিক হারে তারাই নির্বাচন করবেন, তারাই ক্ষমতায় যাবেন। আমরা আসলে ভোটে তাদের ভাবনা যে আমরা ভোটে আমরা ওই জায়গায় পর্যন্ত যেতেই পারবো না, কিন্তু আমরা ব্যালট বিপ্লবটা দেখতে চাই, আমরা নির্বাচনটা সুষ্ঠু হতে চাই, আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই, আমরা সবাই যেন ভোট কেন্দ্রে ভোট যেটা মত প্রকাশের স্বাধীনতাটা আপনি চান, আমরা সেটা চাই। ভোট কেন্দ্রে ভোটাররা যাক, তাদের মতামতটা দিক যে তারা কাকে ব্যালটের মাধ্যমে তারা সেগুলোকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ। যেমন বিচার বিভাগের সংস্কারের কথা বলি, মনে করেন যে অ্যাটর্নি সার্ভিসটা, বিচার বিভাগের বিচারপতি নিয়োগগুলা আপনি সেগুলাকে দরকার। আপনি যেন ভাবে একজন জেলা জজকে আপনি কাল সকালে বদলাই দিলেন, যে সে কেন কি ব্যাপারে তাকে বদলাই দিবেন না, আপনার কোনো কারণ নাই, আপনার ইচ্ছা হয়েছে, এখনো সেটাই হচ্ছে, আপনাদের ইচ্ছা মতোই হচ্ছে। তাই এখন এই যে কাজগুলো কিভাবে করবে বলেন, এই যে আপনাকে স্পেসিফিকলি বলি, এই জুনের কয়েকদিন আগে জুন ক্লোজিং চলছে, মানে আমাদের অর্থ বছরের, মানে 250 জনকে বিচার বিভাগের কর্মকর্তাদেরকে বদলি করলেন। ওনাদের স্কুল কলেজ ছেলে মেয়েরা আছে, সেগুলো লেখাপড়া করবে, তাদের একদিনের নোটিশে ঈদের 2 দিন আগে, তাদেরকে ছুটির 2 দিন আগে তাদেরকে বদলির আদেশ হলেন। কেন 1 মাস পরে করা যেত না, 7 দিন পরে করা যেত? এই যে এইগুলাকে রিফর্ম, স্বেচ্ছাচারিতা, এইগুলাকে আমরা বন্ধ করতে চাই, এইগুলাকে রিফর্ম করতে চাই। অতএব আমাদেরকে কিন্তু এইগুলা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। দুর্নীতি দমন কমিশন, এই যে আমাদের কনস্টিটিউশনে দেখেন 53 বছরে, আমিনুল ভাই একটা কথা বলি, 53 বছরে কিন্তু আমাদের সংবিধানে একটা পদ তারা সৃষ্টি করা আছে, অ্যাম্বুসমেন্ট, যেটা ন্যায়পাল। কেন ন্যায়পালটা নিয়োগ দেননি বিগত শাসনামলের যারা 12তম সংসদ পর্যন্ত যারা ছিলেন, কেন ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি, কাদের স্বার্থে দেওয়া হয়নি? এখন এইগুলোকে তো এখন ন্যায়পাল দেন, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট, আমরা ন্যায়পালটা আমরা দিতে পারি, অম্বুডসম্যানটা করতে পারি, সংবিধান সংস্কারটা করতে পারি, নির্বাচন কমিশনটা করতে পারি, পুলিশ প্রশাসনের কেন হচ্ছে না সংস্কার, বিচার বিভাগেরটা তো চলমান। আমাদের অসংখ্য ধন্যবাদ ল অ্যাডভাইজার স্যার ডক্টর জনাব গোলাম সারোয়ার অলরেডি বলছেন যে বিচার বিভাগ, গোলাম সারোয়ার জুয়েল, অসংখ্য ধন্যবাদ। আপনার আলোচনা একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি, আমরা শুনবো বিথিকা বিনতে হোসেনের কাছে। জি, যে প্রসঙ্গগুলো আসলে এসেছে ঘুরে ফিরে একটি
অবাধ সুষ্ঠু নির্বাচনই তো আমরা চাই। আখেরে যে সবার সেই প্রত্যাশাই, সেই জায়গায় যেই লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হচ্ছে বা নির্বাচনী পরিবেশ, সকলের সমান কাজ করবার অধিকার বা সকলের নির্বাচনী যে কার্যক্রম সেটি পরিচালনার ক্ষেত্রে সকলের মত প্রকাশ সমানভাবে দেয়া, সেই জায়গা থেকে আপনার কাছে মনে হয় কিনা সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গাগুলোতে প্রত্যাশিত উন্নতি হয়েছে বা সামনের দিনগুলোতে হবে? কিভাবে দেখছেন বিষয়গুলো? ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলিনি, এতক্ষণ ধরে চাঁদাবাজি দখলদারিত্বের কথা বলা হয়েছে। তো এই চাঁদাবাজি দখলদারিত্বের বিষয়ে কিন্তু আমাদের দলের নীতি নির্ধারণেতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা আছে, যেখানে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় তদন্ত কমিটি গঠন করার পরে সেটা কিন্তু দলীয়গতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবার আপনার কথা আসি, সেটা হচ্ছে গিয়ে আমরা যেহেতু নির্বাচন সামনে, নির্বাচনের কেন্দ্র করে নির্বাচনটাই একটা বড় সংস্কার। কারণ বিগত 2001 সালের পর থেকে কিন্তু এই 25 সাল পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে কিন্তু সুষ্ঠু অবাধ সুন্দর হয়নি। প্রত্যেকটা নির্বাচন নিয়ে প্রশ্নবোধ ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল, নানা বিষয় ছিল। তো একটা সুষ্ঠু সুন্দর অংশীদারিত্বমূলক অংশগ্রহণমূলক নির্বাচন যদি প্রতিষ্ঠা করতে পারে, সেটাই হবে এই সরকারের জন্য সবচেয়ে বড় সংস্কার এবং বড় চ্যালেঞ্জ। আপনারা দেখেন, আমরা যেই আইন প্রণেতা যারা আইনের সীমা যারা অতিক্রম করে, লঙ্ঘন করে, তারাই কিন্তু আইন প্রণেতা হয়। এটা কিন্তু একটা, এই সংস্কারটা কিন্তু সবচেয়ে বড় জরুরি। এই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠিত করা উচিত। তারপর শত কোটি টাকা কিংবা অনেক কোটি টাকার মালিক না হলে কেউ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তো আপনি যদি সৎ, যোগ্য, আদর্শবান নেতৃত্ব চান আগামী বাংলাদেশের জন্য, তো এই ক্ষেত্রে কিন্তু একটা সংস্কারের জন্য বড় চিন্তা করতে হবে। তারপর পুলিশ প্রশাসন কিন্তু এর আগের সরকার যেভাবে দলীয়করণ করে গিয়েছে, নিজস্ব ক্যাডার বাহিনীতে, লাঠিয়াল বাহিনীতে পরিণত করে গিয়েছে, সেখানেও কিন্তু এই প্রশাসনিক ব্যবস্থায় একটা বড় সংস্কার করা উচিত। আপনারা দেখেছেন পুলিশ কীভাবে বলেছিল, একটা মারলে একটাই যায় স্যার, বাকিরে যায় না। এটা তো আমাদের জন্য একটা বড় সংকেত, অশনি সংকেত, যে পুলিশ প্রশাসন কিন্তু সেই সেটআপটা এখনও রয়েছে। তো তারা কতটা একটা সুন্দর ইলেকশনের জন্য তারা কার্যকরী ভূমিকা রাখবে। তারপর আপনারা দেখেন, আমি বিসিবির সভাপতি নির্বাচিত হলো কিছুদিন আগে, আমিনুল ইসলাম বুলবুল, সাবেক ক্রিকেটার। ওনার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, তিনি এসে বলেছেন যারা ক্রিকেটার হবেন, খেলোয়াড়রা কোনো রাজনীতির সাথে যুক্ত হতে পারবেন না। এটাও কিন্তু একটা ধরনের সংস্কার। কারণ এর আগে দেখেছি আমরা ফ্যাসিস্ট বাহিনী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য, স্থায়ী করবার জন্য এই সবগুলো সেক্টরকে কিন্তু কলুষিত করেছে। সেখানে আমাদের যারা আন্তর্জাতিক খেলোয়াড় ছিল, অলরাউন্ডার ছিল, তাদেরকে কিন্তু তারা নিজস্ব দলে অন্তর্ভুক্ত করে আমাদের পুরো খেলার জগৎটাকে নষ্ট করে দিয়েছে। আর সেই একইভাবে চলচ্চিত্রে আমি একদিন চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান দেখছিলাম, সেখানে শেখ হাসিনা এবং শেখ রাহানা দুজনে ছিলেন, অ্যাঙ্করিং করছিলেন ফেরদৌস। তিনি যেভাবে উপস্থাপনার জায়গাটা থেকে বলা শুরু করেছেন যে জয় বাংলা, নৌকার ভোট দিন, নৌকার কোনো বিকল্প নাই, এই টাইপের কোনো স্লোগান দিচ্ছিলেন। তো এগুলো কিন্তু আমাদের দেশের জন্য না হয়, পরবর্তীতে সেই ব্যবস্থাই করা উচিত। তো এই যে আমাদের যে বিচার ব্যবস্থার কথা বলা হচ্ছে, তো বিগত সরকার কিন্তু তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবার জন্য গুম খুনকে একটা পার্মানেন্ট সলিউশন হিসেবে গ্রহণ করেছে। সেখানে জনগণ তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামলে সরকার এবং জনগণের মধ্যে যে সংঘাত ছিল, সেটা নিঃসন্দেহে সভ্য গণতান্ত্রিক ছিল না, খুবই নিন্দনীয় ছিল। সেখানে পুলিশকে সরাসরি মানুষের বুকে গুলি করে খুন করার নির্দেশ দিত। সেখানে ভয় দেখানোর জন্য ফাঁকা গুলির আওয়াজ কিংবা আহত হলে কেউ হাসপাতালে নিয়ে চিকিৎসা করার জন্য ব্যবস্থা কিন্তু সেখানে ছিল না, একদম গুলি করে মারার নির্দেশ দেওয়া হয়েছে। তো সেখানে আপনারা দেখেছেন আন্দোলনের সময় যে আমাদের ভাইদেরকে যেভাবে তারা একটা চালের বস্তার মতো উঠে হচ্ছিল ভ্যান গাড়িতে, সেখানে তারপরে আবার তাদেরকে পুড়িয়ে মেরেছে। তো তারপর এত কিছুর পরেও কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা বলে আমরা কি করেছি, আমাদেরকে কেন ফ্যাসিস্ট বলা হয়, তাদের মনেও যে ইসলামের একটা বিষয় আছে না, মোহর মারা, এই ধরনের কোনো চিন্তা করা আছে। তো আমি মনে করি এই সংস্কারগুলো এবং তাদের বিচার হওয়া অবশ্যই জরুরি। এসব কারণে ধন্যবাদ। জনাব জি যুক্ত করবেন। সেটা আমার ভাই জুয়েলকে বলতে চাই, পাবনা কোর্টের পিপিকে কোন দল? উনি নিজেই। তাহলে এইটা কি ওনাকে রেশিও দেওয়া হয়নি? সম্মত করা হয়েছে তো। এখন যদি এখন আমি বলেছি যে আগের থেকে বিএনপি যেহেতু ক্ষমতা ছিল, আগের থেকে দল, সেই দলের কারণেই বিভিন্ন জায়গায় তারা বঞ্চিত ছিল, তারা সেখানে এসপি, ডিসি, টিসি পর্যন্ত পাচ্ছে। তারাও ভবিষ্যতে যখন করবে, তাদের দল লোকজনও যখন যাবে তখন সেও হবে। সেও তো আগের থেকে তো আর এই যে
নুরুদ্দল করতেন না, নুরুদ্দল আসছেন, নূরের কারণে তাকে দেওয়া হয়েছে, ওখানে দেওয়া হয়েছে না। এরকম জামাতের বহু জায়গায়, এই জামাত ওখান থেকে একটা গন্ডগোলটা করলো আরকুরিয়াতে, যখন আগে করলো, তো বলা তো হয়েছে যে আপনারা অমুক মাদ্রাসা নিয়েছেন, আমরা বলতে যাইনি। তো এই যে রেশিও যাতে পায় 3%, 30% দাবি করে যদি অন্যায়ভাবে বলে, তো এইটা তো খুবই খারাপ। আরেকটা জিনিসকে ওই যে বললো যে এখন লেখাপড়া জান না, এখন কিন্তু পরিষ্কার করে বলা আছে স্কুলে, হাই স্কুলের, কলেজের আপনি ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে তাকে কমপক্ষে এমএ পাস হতেই হবে। আপনি যত চেষ্টা করে আমরা বানাতে পারবেন, আগের মতো নাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।